গল্পের ফেরিওয়ালা। গল্পের ফেরিওয়ালা চ্যানেলে আমাদের প্রথম উপস্থাপনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিচরণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম 15ই সেপ্টেম্বর 1876 সালে এবং তা প্রয়াণ হয় 16ই জানুয়ারি 1938 সালে। তার কিছু উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে শ্রীকান্ত, চরিত্রহীন, দেবদাস, পরিণীতা, পথের দাবি এই উপন্যাসগুলি আমাদের এখনও শিহরণ জাগায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আজকের এই লেখাটির মধ্যে আপনারা একটি পুরনো বাংলা সিনেমা গল্প হলেও সত্যির সেই ধনঞ্জয়ের কথা মনে পড়তে বাধ্য। শুরু হচ্ছে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প হরিচরণ। সে আজ অনেক দিনের কথা, প্রায় 10-12 বৎসরের কথা। তখনও দুর্গাদাসবাবু উকিল হন নাই। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধহয় ভালো চেনো না। আমি ভালো চিনি, এসো তাহাকে আজ পরিচিত করিয়া দিই। ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃমাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল। সকলেই বলিত ছেলেটি বড় ভালো, বেশ সুন্দর, বুদ্ধিমান চাকর। দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভৃত্য। সব কাজকর্মই সে নিজে টানিয়া লয়। গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্তই সে নিজে করিতে চাহে। সর্বদাই ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে। ছেলেটির নাম হরিচরণ। গৃহিণী প্রায়ই হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন, মধ্যে মধ্যে তিরস্কারও করতেন, বলিতেন, হরি, অন্য চাকরও আছে, তুই ছেলে মানুষ, এত খাটিস কেন? হরির দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত। হাসিয়া উত্তর করিত, মা, আমরা গরিব লোক, চিরকাল খাটিতে হইবে, আর বসে থেকেই বা কি হবে? এইরূপ কাজকর্মে সুখে স্নেহের ক্রোড়ে হরিচরণের প্রায় 1 বৎসর কাটিয়া গেল। সুর রামদাসবাবুর ছোট মেয়ে। সুরর বয়স এখন ওই 5-6 বৎসর। হরিচরণের সহিত সুরর বড় আত্মীয় ভাব দেখা যাইত। যখন দুগ্ধপানের নিমিত্ত গৃহিণীর সহিত সুর দ্বন্দ্বযুদ্ধ করিত, যখন মা অনেক অযথা বচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে সমতে আনিতে পারিতেন না, এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতাও তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণনিয়োগের আশঙ্কায় শঙ্কান্বিত হইয়া বিষম ক্রোধে সুরবলার গণ্ডোদ্ধয় বিশেষ টিপিয়া ধরিয়াও তাহাকে দুধ খাওয়াইতে পারিতেন না, তখনও হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত। যাক, অনেক বাজে বকিয়া ফেলিলাম। আসল কথাটা এখন বলি, শোনো। না হয় সুর হরিচরণকে ভালোবাসিত। দুর্গাদাসবাবুর যখন 20 বৎসর বয়স, তখনকার কথাই বলিতেছি। দুর্গাদাস এতদিন কলিকাতাতেই পড়িত। বাড়ি আসিতে হইলে স্টিমারে দক্ষিণ দিকে যাইতে হইত। তাহার পরেও প্রায় হাঁটা পথে 10-12 ক্রোশ আসিতে হইত। সুতরাং পথটা বড় সহজগম্য ছিল না। এই জন্যই দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যাইতেন না। ছেলে বিয়ে পাশ হইয়া বাড়ি আসিয়াছে। মাতা ঠাকুরানী অতিশয় ব্যস্ত। ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্নবাত্তা করিতে যেন বাটিযুদ্ধ সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে। দুর্গাদাস জিজ্ঞাসা করিল, মা, এই ছেলেটা কে গা? মা বলিলেন, এটি একজন কায়েতের ছেলে, বাপ মা নেই, তাই কর্তা ওকে নিজে রেখেছেন। চাকরের কাজকর্ম সমস্তই করে, আর বড় শান্ত, কোনো কথাতেই রাগ করে না। আহা, বাপ মা নেই, তাতে ছেলে মানুষ আমি বড় ভালোবাসি। বাড়ি আসিয়া দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন। যা হোক, আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে। সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নহে। ছোটবাবুকে মানে দুর্গাদাসকে স্নান করানো, দরকার মতো জলের গাড়ু, ঠিক সময়ে পানের ডিবে, উপযুক্ত অবসরে হুঁকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু। দুর্গাদাসবাবুও প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট। সুতরাং কাপড় কচানো,
তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবুর পছন্দই হয় না। কিছু বুঝি না, কোথাকার জল কোথায় দাঁড়ায়। মনে আছে কি, একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পড়ি বড়ই দুরূহ তত্ত্ব। আমার বোধহয় সব কথাতেই এটা খাটে। দেখেছ কি, ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায়, মন্দ কি কখনো আসিয়া দাঁড়ায় না? যদি না দেখিয়া থাকো তবে এসো, আজ তোমাকে দেখাই বড়ই দুরূহ তত্ত্ব। উপরিউক্ত কথা কয়টি সকলের বুঝিতে পারা সম্ভব নয়, প্রয়োজনও নাই। আর আমারও ফিলোসফি নিয়ে ডিল করা উদ্দেশ্য নহে। তবুও আবশ্যে দু একটা কথা বলিয়া রাখা ক্ষতি কি? আজ দুর্গাদাসবাবুর একটা জাকাল ভোজের নিমন্ত্রণ আছে। বাড়িতে খাইবেন না, সম্ভবত অনেক রাত্রে ফিরিবেন। এইসব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গিয়েছেন। এখন হরিচরণের কথা বলি। দুর্গাদাসবাবু বাহিরে বসিবার ঘরেই রাত্রে শয়ন করিতেন। তাহার কারণ অনেকেই অবগত নহে। আমার বোধহয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরের ঘরে শয়ন করাই তার অধিক মনোনীত ছিল। রাত্রে দুর্গাদাসবাবু শয্যা রচনা করা, তিনি শয়ন করলে তাহার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল। পরে বাবুর রীতিমতো নির্দাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত। সন্ধ্যার প্রাক্কালেই হরিচরণের মাথা টিপটিপ করিতে লাগিল। হরিচরণ বুঝিল জ্বর আসিতে অধিক বিলম্ব নাই। মধ্যে মধ্যে তাহার প্রায় জ্বর হইত, সুতরাং এসব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল। হরিচরণ আর বসিতে পারিল না, ঘরে যাইয়া শুইয়া পড়িল। ছোটবাবুর যে বিছানা প্রস্তুত হইল না, এ কথা তার আর মনে রহিল না। রাত্রে সকলেই আহার আদি করিল, কিন্তু হরিচরণ আসিল না। গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে। গায়ে হাত দিয়া দেখিলেন গা বড় গরম। বুঝিলেন জ্বর হইয়াছে, সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন। রাত্রি প্রায় দ্বিপ্রহর হইয়াছে। ভোজ শেষ করিয়া দুর্গাদাসবাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই। একে ঘুমের ঘোর, তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিত হইয়া শুইয়া পড়িবেন। আর হরিচরণ শ্রান্ত পদযুগলকে বিনামা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে, এবং সেই সুখে অল্পতন্দ্রার ঝোঁকে গুড়গুড়ির নল মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন, ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন। একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন। মহাক্রুদ্ধ হইয়া দু চারিবার হরিচরণ, হরি, হরে ইত্যাদি রবে চিৎকার করিলেন, কিন্তু কোথায় হরি? সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে। তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা ঘুমাইয়াছে। ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে। আর সহ্য হইল না। ভয়ানক জোরে হরির চুল ধরিয়া টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন, কিন্তু হরি ঢলিয়া বিছানার ওপর পুনর্বার শুইয়া পড়িল। তখন বিষম ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিত বিস্মৃত হইলেন। হরির পিঠে সবুঠ পদাঘাত করিলেন। সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল। দুর্গাদাসবাবু বললেন, কচি খোকা ঘুমিয়ে পড়েছে, বিছানাটা কি আমি করব? কথায় কথায় রাগ আরও বাড়িয়া গেল। হস্তের বেত্রযষ্টি আবার হরিচরণের পৃষ্ঠে বার 2-3 পড়িয়া গেল। হরি রাত্রে যখন পদসেবা করিতেছিল, তখন এক ফোঁটা গরম জল বোধহয় দুর্গাদাসবাবুর পায়ের ওপর পড়িয়াছিল। সমস্ত রাত্রেই দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই। এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল। দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন। তাহার নম্রতার জন্য সে দুর্গাদাসবাবুর কেন, সকলেরই প্রিয়পাত্র ছিল। বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরও প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল। রাত্রে দুর্গাদাসবাবুর মনে হইল একবার দেখিয়া আসেন, কত লাগিয়াছে, কত ফুলিয়াছে। কিন্তু সে যে চাকর, তা তো ভালো দেখায় না। কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমিয়াছে কিনা।
কিন্তু তাহাতে যে লজ্জা বোধ হয়। সকালবেলায় হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল, তামাক সাজিয়া দিল। দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন, আহা, সে তো বালক মাত্র, তখনও তো তাহার 13 বর্ষ উত্তীর্ণ হয় নাই, বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন, তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়া আছে, তোমার জুতোর কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে, বালক কি আর লজ্জা কি? বেলা 9টার সময় কোথা হইতে একখানা টেলিগ্রাম আসিল। তারের সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল। খুলিয়া দেখিলেন স্ত্রীর বড় পীড়া। ধরাস করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল। সেই দিনই তাহাকে কলকাতা চলিয়া আসিতে হইল। গাড়িতে উঠিয়া ভাবিলেন, ভগবান, বুঝিবা প্রায়শ্চিত্ত হয়। প্রায় মাসখানেক হইয়া গিয়াছে। দুর্গাদাসবাবুর মুখখানি আজ বড় প্রফুল্ল। তাহার স্ত্রী এ যাত্রায় বাঁচিয়া গিয়াছেন, অদ্যপথ্য পাইয়াছেন। বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে। পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভ্রাতার লিখিত। তলায় এক স্থানে পুনশ্চ বলিয়া লিখিত রহিয়াছে, বড় দুঃখের কথা, কাল সকালবেলা 10 দিনের জড়বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে। মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাহিয়াছিল। আহা, মাতৃপিতৃহীন অনাথ। ধীরে ধীরে দুর্গাদাসবাবু পত্রখানা শতধা ছিন্ন করিয়া ফেলিয়া দিলেন। শুনছিলেন গল্পের ফেরিওয়ালা চ্যানেলের আজকের ছোট গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিচরণ। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন আপনাদের পরিবার এবং বন্ধু পরিজনের সাথে। এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হবে গল্পের ফেরিওয়ালা। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নতুন গল্পের আপডেটস পেতে। আবারও গল্পের ফেরিওয়ালা হাজির হবে আরও একটি নতুন গল্প নিয়ে, আরও একটি নতুন এপিসোডে। ততদিন পর্যন্ত নমস্কার।